রাতুলদের বাড়িটা দোতলা, সামনে ছোট্ট একটা বাগান, সেখানে বাহারি ফুলের গাছ লাগানো। বাতাসের সঙ্গে ভেসে আসছে হাসনাহেনা কামিনী ফুলের সুবাস। গেটের কাছে লাগানো কামিনী গাছটাতে সাদা রঙের অসংখ্য ফুল ফুটেছে, গন্ধে মম করছে চারিপাশ। বিয়ে বাড়ি উপলক্ষে বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভেতরের ঘরগুলো থেকে মানুষের হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। সে সময় ঘর থেকে বেরোতে দেখা গেল রাতুলকে। শ্বশুরবাড়ির লোকজনদের দেখতে পেয়ে মুখে লজ্জার আভা দেখা গেল রাতুলের। এগিয়ে এসে সালাম করলো নাদিরা নাসিমাকে। সারা বাড়িতে এক প্রকার হইচই লেগে গেল। রাতুলের বাবা মা, চাচা চাচি সহ অন্যান্য আত্মীয়রা খুবই মিশুক। ওদেরকে আপ্যায়ন করা হলো মিষ্টি শরবত দিয়ে। বিভোর কিছু খেলো না, সারাক্ষণ চোখগুলো খুঁজে ফিরছে রুহিকে। ও এসে ইভার কাছে চলে গিয়েছে। ইভাকে বেগুনি রঙের সুতির শাড়ি পরানো হয়েছে। রুহি মুখটা হা করে বলল, ওয়াও, তোমাকে তো পুরাই দীপিকা পাড়ুকোন লাগছে আপু। দুর্বল? দুর্বল মানে? এই শাড়ি নিয়ে মহা ঝামেলায় আছি। কেন, কি হয়েছে? বললে বিশ্বাস করবি না রে রুহি। এই উদ্ভট পোশাক পরে সকালে 2 বার পিছলিয়ে পড়ে গিয়েছি। রুহি হাসতে হাসতে বলল, ধরল কে তাহলে? ইভা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, তুই কি ভাবছিস এটা সিনেমা? রাতুল এসে হিরোর এন্ট্রি নিবে? তাহলে ভুল। আমি নিজেই কোনো মতে খাটের কোণা ধরে বেঁচেছি। লেম এক্সকিউজ আপু, বিশ্বাস না করলে নাই। ভালো শাড়ি পরবে কবে? পার্লার থেকে মেয়েরা আসছে, ওরা এলেই ঠিকঠাক হব। ওহ আচ্ছা। রুহির হঠাৎ মনে পড়ল ইশতিয়াকের কথা। ওর কথাটা কি বলা উচিত ইভাকে? অবশ্যই বলা উচিত। এরকম বন্ধু থাকলে অলওয়েজ বিপদে পড়তে হবে। আর ইভা অল্পতেই সবাইকে আপন করে নেয়। এটারও সুযোগ নিতে দ্বিধা করবে না ইশতিয়াক। এরকম দুমুখ সাপের সাথে বন্ধুত্ব না রাখাটাই শ্রেয়। ইতস্তত করে পুরো ঘটনাটা ইভাকে বলে দিল রুহি। রেগে গেল ইভা। ইশতিয়াক যে এতটা নিচে নেমে যাবে ভাবতেও পারেনি। ওর চরিত্রে দোষ আছে, আর রুহিকে পছন্দ করে এটা ইভা আগেই জানতো। ভেবেছিল ওকে সব বুঝিয়ে বললে অন্তত বন্ধুত্বের খাতিরে রুহিকে আর ডিস্টার্ব করবে না। অথচ কত বড় কাণ্ড করে বসলো। বন্ধু মহলে এরকম বেইমান আছে ভাবতেই গা ঘিন ঘিন করে উঠল ইভার। ভালো সেজে সবার সাথে মিশে যাওয়া শত্রুদের চিনতে খুবই কষ্ট হয়। তাই কারো সাথে বন্ধুত্ব করার আগে অন্তত 10 বার ভাবা আর পরখ করে নেওয়া উচিত। ইভা বলল, ওর বিরুদ্ধে যদি আমি হেডের কাছে কমপ্লেন না জানাই আর ভার্সিটি থেকে বের না করতে পারি, তাহলে আমার নামও ইভা নয়। হারামির বাচ্চা। রুহি মিনমিন করে বলল, সব আমার জন্য। আমার জন্য তোমাদের বন্ধুত্ব নষ্ট হলো। রুহি তুই চুপ কর। ওই রকম দুশ্চরিত্র বন্ধু আমার দরকার নাই। লোকটা ভালো নয় জানতাম, কিন্তু এতবার বাড়তে পারে ভাবিনি। থাক, যা হবার হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করে দিস রুহি। আপু তুমি চুপ করো। ইভা আরও কিছু বলতে যাওয়ার আগে রুমে ঢুকলো পার্লারের মেয়েরা, সাথে রাতুলের কিছু কাজিন। মেয়েকে এবার সাজানো হবে, কথা বলার জো নেই হইচয়ের কারণে। রুহি সেখান থেকে বসে বসে দেখতে লাগলো। ওর বিয়ের সময় জাঁকজমকপূর্ণভাবে সাজেনিও, শাড়িও পরেনি, কবুল বলে অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন জ্ঞান ফেরার পর শিউরে দেখতে পায় বিভোরকে। ভোরের ঠান্ডা হাওয়ায় অতীব সুন্দর পুরুষটি বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমাচ্ছিল। দেখতে আদুরে বেড়ালের মতো লাগছিল। ধূসর রঙের আলোর ছটায় যখন পৃথিবীর আকাশ ছেয়ে গিয়েছিল, একগুচ্ছ দৈবাত হাওয়া এসে বারবার জানান দিচ্ছিল পৃথিবী কারো প্রেমে পড়েছে। কার প্রেমে পড়েছে সেটা রুহি বোধহয় টের পেয়েছিল। আগ্নেয়গিরির রূপ ধারণ করেছিল সে ভালো লাগা, ভালোবাসায় রূপান্তরিত হয়েছে সেই ভালো লাগা। সে আগ্নেয়গিরির আগুনেই তো রুহি এখনো পুড়ছে, মরছে। সন্ধ্যার দিকে এবার সাজগোজ সম্পন্ন হলো। খয়েরি রঙের কারুকার্যমণ্ডিত বেনারসি শাড়ি আর বইয়ের মতো লোকে ইভাকে পরীর মতো লাগছিল। বাসায় গিজগিজ করছে মেহমান। সবাই বর বউয়ের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত। রুহি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় সামনে পড়ল নীরব। রুহিকে দেখে হাতের কাজগুলো দ্রুত সেরে ফেলল, তারপর ডাক দিল। রুহি সৌজন্যমূলক হাসি দিল। নীরব টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, কেমন আছো? ভালো, আপনি? তোমাকে দেখে অনেক ভালো হয়ে গেলাম। বিরক্তি এসে গেল রুহির। এর হাত থেকে কিভাবে নিস্তার পাবে ভাবছে। নীরব বলল, চলো বাড়িটা ঘুরে দেখাই। রুহি বলল, জি। নীরব রুহির সাথে কথা বলতে বলতে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছিল। বাগান লন ঘুরে এসে ছাদে গেল ওরা।
এই দৃশ্য চোখে পড়ল বিভোরের। কতক্ষণ ধরে খুঁজে চলেছে রুহিকে, আর ও কিনা নীরবের সাথে ঘুরছে। রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে গেল, দেখলো নীরবের কথা হেসে কুটি কুটি হচ্ছে রুহি। এক পর্যায়ে নীরব রুহির হাত ধরে। রুহি তখন সেই খেয়ালে নেই। নীরবের কথায় খুব হাসি পাচ্ছিল ওর। বিভোরের চোয়াল শক্ত হয়ে এলো। এত দূর চলে গিয়েছে নীরব, আর রুহি কিছু বলছেও না। বিভোরের সাথে কথাই বলতে চায় না, আর নীরবের সাথে গল্প জুড়ে দিয়েছে। অনেক হয়েছে, আর নয়। রুহিকে বুঝিয়ে দিতে হবে বিভোরর সব। দ্বিতীয় কোনো পুরুষ ওর জীবনে জায়গা নিতে পারবে না। বিভোর রক্তবর্ণ চেহারা নিয়ে ছাদে ঢুকলো। নীরবের হাত থেকে রুহির হাত ছটকা মেরে ফেলে দিয়ে টানতে টানতে রুহিকে নিয়ে এলো। নীরব আর রুহি দুজনই অবাক হয়ে গেল। রুহি বলল, হচ্ছেটা কি এসব? আমার হাত ছাড়ুন। বিভোরের কথা জবাব দিল না। হিড়হিড় করে টেনে নিচে নেমে এলো। তারপর বেরিয়ে পড়ল রুহিকে নিয়ে। এক প্রকার জোর করে রুহিকে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিল। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে নাসিমাকে ফোন করে জানিয়ে দিল রুহি আরও একসাথে একটা জায়গায় যাচ্ছে। রুহি বিভোরের কাণ্ড কারখানায় শকড হয়ে গিয়েছে। চোখ মুখ অসহায় হয়ে আছে। চুলগুলো খোপা করে ব্যস্ত কণ্ঠে বলল, কোথায় যাবেন আমাকে নিয়ে? বিভোর তখনও রেগে গাড়ি স্টার্ট করতে করতে বলল, কেন? ওই নীরবকে ছেড়ে যেতে মন চায় না তোমার? কি বলছেন আপনি? ওনাকে ছেড়ে যেতে মন চায় না মানে? গাড়ি থামান। আমি কোথাও যাব না আপনার সাথে। তোমার চাওয়া পাওয়া আমি জানতে চাইনি। পরপুরুষের সঙ্গে হাত ধরে কথা বলা কোথা থেকে শিখেছ? তোমাকে ভালো ভাবতাম, আর তুমি কি না? রুহি বলল, আমি কি করেছি আমি? লোকটা তোমার হাত ধরে কথা বললো কেন? আর তুমি কিছু বললে না কেন? ওয়েট, নীরব ছেলেটা তোমাকে প্রপোজ করেছে নাকি? তাই তুমি হেসে কথা বলছিলে? বিভোরের উদ্ভট কথাবার্তা ভালো লাগছে না রুহির। নীরব যদি ওকে প্রপোজ করে তাহলে ওরই বা সমস্যা কোথায়? ও নিজে প্রেম করতে পারবে, তাহলে রুহি কেন করতে পারবে না? অবশ্য রুহি বিভোরের মতো বেইমানও নয়। কখনোই ভালোবাসবে না কাউকে। ভালোবাসে তো এই উল্লুক ডাক্তারটা কি? রাতের শহর, রাস্তার কোনায় কোনায় ঘাপটি মেরে বসে আছে অন্ধকার। বিভোরের সাথে বসে অস্বস্তিতে গাঢ় হয়ে বসে আছে রুহি। বুঝতে পারছে না বিভোর এরকম কেন। দীর্ঘক্ষণ পরে একটা বাসার সামনে গাড়ি থামালো বিভোর। নীরবতা ভেঙে বলে উঠল, নামো। রুহি অবাক হয়ে বলল, এটা কার বাসা? বিভোর সিট বেল্ট খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে বলল, এটা তোমার শ্বশুরের বাড়ি, তোমার বরের বাড়ি। রুহি অবাক হয়ে গেল। ওদের বাসায় কেন নিয়ে এসেছে? এখানে রুহির কি কাজ? তাছাড়া বিভোরের মা বাবা সবাই তো ইভার ওখানে। তাহলে খালি বাসায় কেন নিয়ে এলো ওকে? বিভোরের মতলব ভালো ঠিকছে না রুহির। বিভোর বলল, নামো গাড়ি থেকে। নামবো না, আমাকে বাসায় দিয়ে আসুন। বিভোর ধমক দিয়ে বলল, নামতে বলছি নামো। রুহি থম মেরে বসে রইল। কিছুতেই নামবে নাও। বিভোর রেগে গেল। দরজা খুলে টেনে বের করলো গাড়ি থেকে। তারপর হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেল। দারোয়ানকে গাড়ির চাবি দিয়ে বলল, গাড়িটা পার্ক করে দিতে। রুহি বলল, পার্ক করবে কেন? আমি বাসায় যাব কখন? মুচকি এসে বিভোর বলল, যাবে না। যাব না মানে? বিভোর গম্ভীর মুখে উত্তর দিল, তোমার বর কি ভিক্ষুক? তার কি বাড়িঘর নেই? জানি না। শোনো, তোমার বর যথেষ্ট এস্টাবলিশড। ওর যথেষ্ট টাকা পয়সা আছে নিজের বইয়ের দায়িত্ব নেওয়ার জন্য। তাহলে তুমি কেন আরেকজনের বাড়িতে থাকবে? রুহিকে কোনো কিছু বলার অবকাশ না দিয়ে চাবি দিয়ে দরজা খুলে বাসার ভেতরে ঢুকলো। রুহিকে ছেড়ে দরজা বন্ধ করে ওকে বসতে বলল। ডাক্তারের হিংস্র চাহনি দেখে রুহি ভয় পেয়ে বাধ্যবের মতো বসে পড়ল। ওর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিভোর ঘরে গেল ফ্রেশ হতে। ওদিকে রুহি অবাকের পর অবাক হচ্ছে। ডাক্তার বইয়ের দায়িত্ব নিতে চাইছে? সত্যিই নাকি ছলনা? বিভোর তো সবসময় ভনিতা করতে পছন্দ করে। এই 5 দিনে রুহি লোকটাকে মোটামুটি বুঝতে পেরে গিয়েছে। এমন তো আবার নয় যে এখন দায়িত্ব নেওয়ার কথা বলে পরে রুহিকে আবার ছেড়ে দিল। শুধু স্বপ্ন দেখাচ্ছে। হতেই পারে কিছু কিছু পুরুষ স্বপ্ন দেখাতে ভালোবাসে, তবে পূরণ করতে নয়। কে জানে বিভোর কেমন? ফ্রেশ হয়ে আসতে বিভোর বেশ সময় নিল। ঘড়ির কাঁটা 10-এর ঘরে। নিঝুম রাত। পাতার শনশন শব্দ শোনা যাচ্ছে। জ্বর হবে বোধহয়। বিভোর মাকে ফোন করলো। নাসিমা রেগে আগুন হয়ে আছে। রুহি কোথায়? ওরা কোথায়? কি করছে? কি খেয়েছে? কখন বাসায় ফিরবে? এসব প্রশ্ন করতে লাগলো। বিভোর শুধু বলল, আজ ফিরতে পারবো না। মেয়েটা ঠিকই আছে, চিন্তা করো না। ফিরতে পারবি না মানে কি? মানেটা পরে বুঝিয়ে বলবো। আই হোপ তোমরা বুঝতে পারবে। তোর মাথায় যে কি চলে বুঝি না। তোমরা বাসায় চলে গিয়েছো? হ্যাঁ, ওদেরকে নিয়ে এসেছি। ভালোই হলো।
এই তোরা কি ও বাড়ি থেকে খেয়ে এসেছিস? সময় পাইনি। তাহলে খাবে কি? আছিস কোথায় সেটা তো বল। খাওয়া নিয়ে চিন্তা করো না, পরে সব বলবো। আচ্ছা। বিবর আরও টুকটাক কথা বলে ফোন রেখে দিল। খাওয়া নিয়ে সমস্যা নেই, রুহিকে দিয়ে রাঁধিয়ে নিবে। আবার এটাও ভাবলো, ওর বউ কেন রাঁধবে? ওর কি হাত পা নেই? ওর বউ থাকবে রাজরানীর মতো। শুধু বিবরকে ভালোবাসলে, ওর পরিবারকে ভালোবাসলেই হবে। খুব সাধারণ একটা জীবন, কিন্তু চমৎকার হতে হবে। তাছাড়া বিবর নিজেও রাঁধতে পারে, একেবারে অখাদ্য যে হয় তা নয়। বিবর ড্রয়িং রুমে এসে দেখলো রুহি ঘুমাচ্ছে। বোধহয় হঠাৎ চোখ লেগে গিয়েছে। ওর ওড়না এলোমেলো হয়ে আছে। বিবর দ্রুত চোখ সরিয়ে নিল। ভাবলো ডাকবে কিনা, পরে নিজেই মনে মনে বলল, রক্তজবা তো আমারই বউ, তাহলে সমস্যাটা কোথায়? বিবর নিজেই রুহির ওড়না ঠিক করে ওকে সোফায় শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিল। বাইরে বাতাস আছে বিদায় জানালাটা ফাঁক করে দিল। জানালার ওপাশে আছে বিরাট আকার হিজল গাছ। গাছটাতে ফুটে আছে লালচে ফুল। রাতের বেলা দেখতে অদ্ভুত লাগে। বিবর চলে গেল রান্নাঘরে। ফ্রিজ থেকে ডিম নিল, মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখলো। ডাল রাঁধবে কিনা ভাবলো, যদিও এটা রাঁধতে পারে না। রুহি আজ প্রথম ওর রান্না খাবে, ভালো মতোই করতে হবে সব কিছু। বিবর একবার ইউটিউবে সব কিছু দেখে নিল। চুলায় হাঁড়ি বসিয়ে রান্নায় মনোযোগ দিল। ঘড়ির কাঁটা 11:30টায়। তখনই টিকটিক করে ঘড়িটা শব্দ করতে লাগলো। ঘুম ভেঙে গেল রুহির। কোথায় আছে প্রথমে বুঝতে পারল না। ঘোর নিয়ে পিটপিট করে চারপাশে চোখ বুলালো। বিভোরের বাসায় আছে। রুহি ক্লান্ত ভঙ্গিতে সোফায় ঠেস দিয়ে বসলো। ঘুমের মাঝখানে বাধা পড়লে সারা রাত না ঘুমিয়ে কাটাতে হয় রুহির। তার ওপর আজ জায়গা বদল হয়েছে। কিভাবে কি করবে বুঝতে পারছে না। তবে এটা নিশ্চিত, আজ ওকে এখানেই থাকতে হবে। কিন্তু লোকটা কই? খালি বাসায় কেমন গা ছমছম করছে ওর। রান্নাঘর থেকে টুংটাক শব্দ আসছে। পা টিপে টিপে রুহি সেদিকে গেল। বিবর রান্না করছে। এখন সে পেঁয়াজ কাটায় ব্যস্ত। রুহিকে দেখতে পেয়ে মিষ্টি করে হাসলো। বলল, ঘুম ভেঙেছে মহারানীর? দেখতেই তো পাচ্ছেন। আর আমি কোনো মহারানী নই, আমি তো দাসী। কে বলেছে এই কথা? রুহি একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, সবাই পদে পদে বুঝিয়ে দেয়। বিবর ভাবলেশীনভাবে বলল, যেমন? সত্যিই শুনতে চাইছেন? ডেফিনেটলি। আমার কথা শোনার সময় আপনার আছে নাকি? বিবর মুখ টিপে হাসলো। পেঁয়াজ কাটা আবারও মনোযোগ দিয়ে বলল, বলেই দেখো না, শুনি কি না। রুহি ইতস্তত করে বলল, এই যেমন আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সেটাও ভেঙে যাবে। সেদিন ইশতিয়াক ভাই সুযোগ নিতে চাইল। ইভাপুর বন্ধু নীরব সাহেবও সেই লিস্টে আছে। যদিও উনি খারাপ মানুষ নন, ফ্রি মাইন্ডের, কিন্তু তাও সবাই আমাকে দয়াই করে। বিবর নীরবের কথা শুনে রেগে গেল। হাতের ছুরিটা দিয়ে শক্ত করে টেবিলের ওপর আঘাত করলো। দাঁতে দাঁত চেপে বলল, বৃষ্টির ঘটনাটা ভুলে যাও। দেন ওই নীরবের কথা আমার সামনে কখনো তুলবে না। গট ইট? কেন? লোকটাকে আমার সহ্য হয় না। কিন্তু আমি তো আর আপনার মতো নই। বিবর রেগে গেল। বলল, তুমি কি মেন করতে চাইছো? উনি সবার চেয়ে আলাদা, ফ্রি মাইন্ডেড। বিবর তাচ্ছিলের হাসি দিয়ে বলল, হি ইজ আ বাস্টার্ড। আপনার ভাষা ঠিক করুন, এগুলো আপনার সাথে যায় না। তুমিও তাহলে এর কথা বলবে না। সেটা আমার ব্যাপার, নেভার। আমার সাথে জড়িয়ে আছে, কজ ইউ আর মাই ওয়াইফ। রুহি অস্বস্তি বোধ করলো। চোখগুলো ঝাপসা হয়ে আছে। হাত মুখ ধুতে পারলে ভালো হতো। বিবরের প্রত্যেকটি কথায় কেমন আজব আজব। বুঝতে পারে না রুহি, কোনো কথার মর্মার্থ উদ্ধার করা সম্ভব নয়। এতই যদি বউ হিসেবে মানে, তাহলে সমাজের কাছে পরিচয় দিতে চায় না কেন? ছাড়তে চায় কেন? জিজ্ঞেস করবে নাকি ডাক্তারকে? রুহিকে অন্যমনস্ক দেখে বিবর হালকা কাশি দিয়ে বলল, কিছু বলবেন মনে হচ্ছে বিবি সাহেবা। আপনি রান্না করছেন? জি বিবি সাহেবা। রুহি অবাক হয়ে বলল, কে বিবি সাহেবা? আমি কারো বিবি নই। সেটা তোমাকে বলতে হবে না। যাও, টেবিলে খাবার নিয়ে আসছি। আমি খাবো না। বিবর রেগে বলল, বললেই হলো। আমি এত কষ্ট করে রাঁধলাম আপনার জন্য, আর আপনি এত সহজে না করে দিলেন। বরের কথা না শুনলে কি হয় জানো তো? যাও বলছি এক্ষুনি। রুহি আমতা আমতা করে বলল, আপনাদের ওয়াশরুমটা কোথায়? বলো আমাদের। যাই হোক, কোথায়? ড্রয়িং রুমেরটাতে একটা সমস্যা আছে। তুমি বাঁ দিকে গিয়ে ডান পাশের করিডোর ধরে এগিয়ে যাও। দেন আমার ঘর পাবে। ওখানে ওয়াশরুমটা ফাঁকা আছে। রুহির মাথা চক্কর মারল। এত পেঁচালো কথাবার্তা কেন বলে বিভোর? তাও ধীরে ধীরে সেদিকে গেল। বিভোরের ঘরটা অতি সহজে চিনতে পারল রুহি। ওর হাসি মুখে তোলা অনেক ফটো দেয়ালের ফ্রেমে ঝুলানো। সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড়, খাতাপত্র, বই, ফাইল, সবকিছু এদিক ওদিক পড়ে আছে। রুহি ওয়াশরুমে গেল। বিশাল বড় ওয়াশরুম, বাথটাবও আছে। বড় লোকের বিরাট কারবার।
রুহি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর যেই না বেরোতে যাবে তখনই সাবানের ফেনায় পা পিছলে পড়ে গেল। কোমরে ব্যথা পেয়ে চিল্লিয়ে উঠল। ডাইনিংয়ে খাবার সাজাচ্ছিল বিভোর। রুহির চিল্লানি শুনে হন্তদন্ত হয়ে ছুটে গেল। ভেতর থেকে দরজা খোলাই ছিল। ও ঠেলে ভেতরে ঢুকে দেখল রুহি পা পিছলে পড়ে গিয়েছে। বিভোর ওকে সাহায্য করার চেষ্টা করলো, কিন্তু রুহি দাঁড়াতেই পারল না। বাধ্য হয়ে রুহিকে এক প্রকার কোলে তুলে রুমে নিয়ে এলো বিভোর। রুহি কাঁদতে কাঁদতে বলল, আপনি এত অলস, ফ্লোরে সাবানের ফেনা ফেলেছেন, সেটা ধুলেন না কেন? নোংরা লোক একটা। বিভোর ব্রুকুসকে তাকিয়ে রইল রুহির দিকে। ঝড়ো হাওয়া বইছে, বাতাসের দাপুটে শক্তির কাছে হার মেনে ধুলোবালি উড়াউড়ি করছে। তন্দ্রাচ্ছন্ন শহর, মেঘের গর্জন শোনা যাচ্ছে। ল্যাম্পপোস্টের বাতিগুলো টিমটিম করে জ্বলছে। কাঁঠাল গাছের কয়েকটা পাতা জানালা দিয়ে উড়ে এসে বিভোরের ঘরের মেঝেতে পড়েছে। রুহি চুপচাপ বসে ডাক্তারের কর্মকাণ্ড দেখছে। এই মুহূর্তে বিভোর নিজেকে গোছালো প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। সোফার কুশন তুলে রেখেছে, খাতাপত্র ফাইল ডেস্কে রেখেছে, অতিরিক্ত বালিশগুলো ওয়ার্ড্রোবে ঢুকিয়েছে, ধোয়ার জন্য কাপড়গুলো বাস্কেটে রেখেছে। সব কিছু গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ফ্লোরটাকে মুছেছে। অতঃপর ওয়াশরুমের ফ্লোরের সাবানের ফেনা ধুয়ে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় এসে বসল। গম্ভীর কণ্ঠে বলল, এবার বুঝলে আমি নিজের কাজ নিজেই করতে পারি। রুহি কিছু বলল না। বিভোর হঠাৎ মনে পড়ে যাওয়াতে বলল, খাবে চলো। একবার বললাম না খাবো না আমি? বিভোর চোখগুলো ছোট ছোট করে রুহির দিকে তাকালো। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ওর হাতটা নিজের কোলে টেনে নিল। তারপর পালস রেট চেক করলো, চোখগুলো টেনে টেনে দেখলো। তারপর কিছু হাবিজাবি প্রশ্ন করলো। রুহি অবাক হয়ে বলল, এসব আপনি কি করছেন? তোমাকে চেক করছি। চেক করার কি আছে? তোমার না জানলেও চলবে। রুহি বলল, এত ডাক্তারি দেখাবেন না, ওকে? আপনি যে একজন ডাক্তার সেটা মিনিটে মিনিটে প্রুফ করার দরকার নেই। বিভোর রেগে গিয়ে বলল, তোমার ফালতু কথাবার্তা বন্ধ করো। হু। বিভোর রুহির হাতটাতে মুচড়ে ধরে বলল, কি খাও তুমি? কঙ্কালের মতো দেখাচ্ছে তোমাকে। হাড়ি বেশি উঠেছে, শরীরে তো একদম পুষ্টি নেই। তার ওপর বড় বড় বুলি ফুটছে মুখ দিয়ে। এই, তোমার ওজন কত? বিভোরের ধমক শুনে রুহি গড়গড় করে বলল, 45। বিভোর চোখ বড় বড় করে বলল, হোয়াট? অবাক হওয়ার মতো কিছু তো হয়নি। শোনো, একদম বড়দের মতো কথা বলবে না। তোমার জন্মের 5 বছর আগে আমার জন্ম হয়েছে। মুখে মুখে তর্ক করা একদম সাজে না তোমার। একদম মুখ বন্ধ করে থাকো। আমি তো তর্ক করিনি, আবার কথা বলছো? এত বেয়াদব কবে থেকে হলে তুমি? দেখতে তো আলাভোলা মনে হয়। আপনাকে দেখেও তো মনে হয় দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আপনি। কোনো ডাউট আছে? জি, আপনি উপরে যেরকম সুন্দর দেখতে, ভেতর দিয়ে ততটাই বৃষ্টি। বিভোর রুহির মুখে নিজের সম্বন্ধে নিন্দা শুনে প্রচণ্ড রাগলো। কি এমন করেছ? শোনো, তুমি বেশি কথা বলবে না। অবশ্যই বলবো। আপনি আমার কে যে আপনার কথা শুনবো? কিচ্ছু হন নাকি আপনি? রুহির কথা স্পষ্ট অভিমান, অভিযোগ রাখছিল। যে কেউ তা টের পাবে। বিভোর বুঝতে পেরে আড়ালে মুখ টিপে হাসলো। তারপর উঠে অন্য পাশ দিয়ে ঘুরে একদম রুহির কাছে গিয়ে বসলো। সামনাসামনি বসে রুহির চোখের দিকে তাকিয়ে রইল। এবার রুহিকে অস্বস্তি ঘিরে ধরল। মানুষটা এভাবে তাকিয়ে আছে কেন? যেন ধারালো কোনো সূচ। রুহি কেন বিভোরের চোখের ভাষা বুঝতে পারছে না? এত কঠিন কেন ওই চোখের ভাষা? রুহি মাথা নিচু করে ফেলল। ওর চোখগুলো ভিজে উঠেছে। ওড়নার কোনা দিয়ে মুছে নিল। রুহিকে আচমকা অবাক করে দিয়ে বিভোর ওকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। রুহির মাথা বিভোরের উন্মুক্ত বুকের উপর সীমাবদ্ধ। ডাক্তারের হার্টবিটের জোরালো শব্দ রুহির কানে বাজছিল। এই জড়িয়ে ধরাতে যেন কোনো গভীর অনুভূতি লুকোনো ছিল। বিভোর রুহির কপালে ঠোঁট ছোঁয়ালো। রুহি ফুফিয়ে কেঁদে উঠল। বিভোরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল রুহি। আর যদি সুযোগ না আসে? বিভোর ওর কপালে নাক ঘষে নরম গলায় বলল, এভাবে কেউ জড়িয়ে ধরে? আরও কিছু বলতে যাবার আগেই চুপ করে গেল। মহারানী এখন কাঁদছে, বিরক্ত না করাই শ্রেয়। কাঁদুক, অভিমান না কমলেও কষ্ট তো কমবে। বিভোর হাসলো শুধু। যতটা লুকোতে চায় মেয়েটা, তারও বেশি ধরা পড়ে যায়। সব কিছু বুঝেও বিভোরের কিছুই বোঝে না মেয়েটা। এক পর্যায়ে রুহির হাত আলগা হয়ে এলো। ঝট করে উঠে বসলো। এতক্ষণ কি করছিল মাথায় আসতেই নিজের উপর রাগ হলো। এত শক্ত থাকার পরেও মানুষটার বুকে একটু আশ্রয় পেয়ে গলে আইসক্রিম হয়ে গেল। ভালোবাসার কাঙাল বোধে একেই বলে। ওকে এই অস্বস্তি থেকে সহজ করার জন্য বিভোর বলল, খেতে চলো, ব্যথা কমেছে? যেতে পারবে? রুহি মাথা নাড়িয়ে না করলো। পিঠে চিনচিনে ব্যথা করছে। বিভোর বেরিয়ে গেল রুম থেকে।
কিছুক্ষণ পর হাতে করে সব খাবার দাবার নিয়ে এলো। সব কিছু টি টেবিলের ওপর রেখে একটা প্লেটে খাবার তুলে নিল। সেটাকে মাখিয়ে এক লোকমা ভাত তুলে ধরল রুহির সামনে। রুহি অবাক হয়ে বলল, কি করছেন? বেশি কথা না বলে খাও, নইলে এখন তোমার হাতে আমি খাবো। না না, খাচ্ছি আমি। বিবরের হাতে খেতে গিয়ে রুহি দেখলো এই ডাক্তার ওকে লজ্জায় ফেলা সকল ট্রিক্স ট্রাই করছে। খাবার মুখের সামনে ধরে পেছনে নিয়ে যাচ্ছে, আবার দাঁত কেলিয়ে হাসছে। বলছে, তোমার যে মুরগি খাবার প্রতি এত শখ বললেই হতো, আমি সব মুরগি ভেজে দিতাম, শুধু শুধু মাছ ডাল রান্না করালে। আমি কোথায় মুরগি খাচ্ছি, আপনিই তো দিচ্ছেন। ছি, মোরগ জাতির প্রতি সমবেদনা রইল। ওদের সাথে দেখা হলে মুখ দেখানো জো থাকবে না। রুহি বলল, কেন? মোরগের বউকে তুলে নিয়ে এসেছি না তোমার জন্য, তাকেই কষা করে তোমাকে খাওয়াচ্ছি। সে বেটা আমাকে দেখলেই তো জিজ্ঞেস করবে বেচারার বউ কোথায়। তখন আমি কি বলবো, কিভাবে মুখ দেখাবো ভাবতে পারছো? রুহি হেসে ফেললো, তারপর খাওয়া দাওয়া শেষ করলো। বিবর সবকিছু ধুয়ে মুছে সেলফে রেখে দিল। গোছানোর কাজ শেষ করে নিজের ঘরে গেল। রুহি আগের মতোই বসে আছে। ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, আমি ঘুমাবো কোথায়? বিভোর বলল, এখানে। রুহি চোখ বড় বড় করে বলল, এখানে মানে? এটা তো আপনার ঘর, আমি এখানে থাকবো না। রিল্যাক্স হও, আমরা দুজনেই এখানে থাকবো। রুহি বলল, কখনোই না। শোনো, এটাতে অবাক হওয়ার কিছুই হয়নি। ইটস নর্মাল, কজ আমরা দুজনেই জানি আমাদের মধ্যে সম্পর্ক কি। রুহি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জানলেই হয় না, মানতেও হয়। আপনি তো কিছু মানেনই না। আমাকে অন্য একটা ঘর ঠিক করে দিন, আমি কিছুতেই আপনার সঙ্গে থাকবো না। রুহিকে রেগে যেতে দেখে বিবর বলল, ওকে ওকে, পাশের ঘরটাতে থাকতে পারো। তুমি কি ভাবছো আমি সুযোগ নেব? কখনোই না, আমি এতটাও খারাপ নয়। রুহি কিছু বলল না। রাত প্রায় 12:30টার উপরে। রুহির ফোন বেজে উঠল। স্ক্রিনে নীরবের নাম। রুহি কেটে দিল। আবার ফোন দিল নীরব। বিবর সবটাই দেখেছে। তাকিয়ে দেখছে নীরবের কর্মকাণ্ড। রাগে গা কেঁপে উঠল। এ তো আস্ত বেয়াদব। এত রাতে একটা মেয়েকে কিভাবে কেউ ফোন দিতে পারে? মিনিমাম সেন্স নাই নাকি? তার উপর বিবর ওকে সহ্য করতে পারে না। ওদিকে 4বার কল কাটার পরেও যখন নীরব ফোন দিয়েই যাচ্ছে, বাধ্য হয়ে রুহি ফোন রিসিভ করলো। ওপাশ থেকে নীরব হাসি মুখে বলল, কি করো রুহি? দাঁতে দাঁত চেপে রুহি বলল, কিছু না, ঘুমাবো। ওহ আচ্ছা, তুমি তখন বিবরের সাথে কোথায় গেলে? রুহি মনে মনে বলল, তোকে বলবো কেন? কিন্তু উত্তর দিল, কাঁদছিল ওনার সাথে। নীরব আহ্লাদি কণ্ঠে বলল, কিন্তু এভাবে কেউ কারো হাত ধরে টেনে নিয়ে যায় নাকি? জানো, এটা দেখে কিন্তু আমি রেগে গিয়েছি। মনে হচ্ছিল তোমার ওপর কত জনমের অধিকার আছে বিভোরের। পরবর্তীতে কাউকে নিজের হাত ধরতে দেবে না। রুহি ওর কথায় বিরক্ত হয়ে গেল। কত বড় সাহস, বিবরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। রুহি ঠিক করলো ভদ্রভাবে কথা বলে ফোনটা রেখে দিয়ে ওকে ব্লক করে দিবে। যেই ভাবা সেই কাজ। রুহি হেসে বলল, ঘুমাবো এখন, রাখি। নীরব বলল, এখনই না, চলো আজ ফোনে ফোনে গল্প করে রাত কাটিয়ে দে এরপর আর কোনো কথা শোনা গেল না। রুহির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিবর ফ্লোরে আছাড় দিল। 2 টুকরো হয়ে গেল ফোন। বিবর রক্তবর্ণ চোখ নিয়ে বলল, এত দূর? ওই বাস্টার্ডের সাথে তুমি সারা রাত গল্প করবে? সেজন্যই আমার সাথে থাকতে চাচ্ছ না? তুমি এত আশকারা দিয়েছো একে। ওকে তুমি অন্য ঘরে থাকতে চেয়েছিলে, তাই তো? কিন্তু আমি এখন তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। এখানেই, এই ঘরে আমার সাথে এক বিছানায় থাকবে। রুহিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল বিভোর। রুহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, নড়াচড়া করলে কিন্তু কিছু একটা করে ফেলবো। তারপর আমার দোষ দিতে পারবে না। রুহি আর নড়ল না, কেঁদে দিল। বিবর ধমকে উঠতেই আবার চুপ করে গেল। বিবর শান্ত কণ্ঠে বলল, একটা গল্প শুনবে? রুহি ফুফাতে ফুফাতে বলল, কার গল্প? শুনলেই বুঝবে। এই গল্প তো তুমি জানো। গল্পটা একটা বিশাল অঙ্কের মতো। আমার কষতে বারণ আছে, তুমি এটা কষে ফল বের করবে। বিবরের কথায় কিছু বোঝা গেল না প্রায়। রুহি চুপ করে রইল। ঝড়ো বাতাস এবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মাঝে মধ্যে বাস পড়ার শব্দ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই বিবর রুহির চুলে হাত বুলাতে বুলাতে গল্প বলা শুরু করলো। বাইরে তখন ঝুম বৃষ্টি, অন্ধকার ঘরে বইছে দক্ষিণা বাতাস। বিবর রুহিকে বলছে, একদিন একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। গ্রামের মেয়ে, কিছু জানতো না, বুঝতো না। সে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ল। সেই ট্রেনেরই একটা ছেলে হঠাৎ দেখতে পেল একটা মেয়ে ঘুমোচ্ছে। কামরাটা তখন খালি ছিল বিদায় মেয়েটির নিরাপত্তার জন্য ছেলেটি মেয়েটির কাছাকাছি সিটে বসে। মেডিকেল কলেজের ছাত্র সে, ছুটিতে বাড়ি ফিরছিল।
তখন বেশ রাত। মেয়েটির কপালে কাটা ছেঁড়া ছিল। ছেলেটি মেয়েটিকে ডাকলো। হঠাৎ সামনে একটা অচেনা লোককে দেখতে পেয়ে মেয়েটি ভয়ার্ত চাহনি নিয়ে তাকায়। ছেলেটি ওকে সহজ করার জন্য বিভিন্ন কথা বলে। একসময় জানতে পারে ডাক্তারদেরকে মেয়েটা খুব পছন্দ করে। ছেলেটি হাসলো। মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে দেখলো মেয়েটি অপূর্ব সুন্দরী। লালচে আভায় গাল দুটি টকটকে রক্তজবা ফুলের মতো স্নিগ্ধ লাগছিল। ছেলেটি মেয়েটার নাম দেয় রক্তজবা। মেয়েটি জানতো না সে কোথায় যাবে। ছেলেটা ওকে বকাঝকাও করলো। হঠাৎ কয়েকটা ছেলে ধরে বেঁধে ওদের দুজনকে বিয়ে দিয়ে দেয়। রুহি অবাক হয়ে বলল, এটা কোনো গল্প হলো নাকি? বিবর মিষ্টি হেসে বলল, হ্যাঁ, তুমি শোনো আগে। তারপর আবার বলা শুরু করলো। হঠাৎ এইরকম একটা কাণ্ড ছেলেটা মানতে পারল না। সে ভাবলো মেয়েটার জন্যই সব কিছু হয়েছে, তাই ওকে শাস্তি দিবে। কিন্তু সদ্য ভোরে স্নিগ্ধ আলোতে 18 বছর বয়সের সেই ছোট্ট মেয়েটির মুখ পানে তাকিয়ে ছেলেটির মনে হলো ওরা দুজনই পরিস্থিতির শিকার। মেয়েটির সাহায্য দরকার ছিল বিদায় সে সিদ্ধান্ত নিল মেয়েটাকে সাহায্য করবে এবং ওর বাড়ি দিয়ে আসবে। ফ্যামিলির লোকজনদের সবকিছু বুঝিয়ে বলবে। হঠাৎ হয়ে যাওয়া বিয়েটা ভেঙে দিবে। এতটুকু বলে বিভোর থামলো। লক্ষ্য করলো রুহির চোখে পানি। বিভোর আবারও বলল, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। মেয়েটার বাড়ির লোক ভালো ছিল না, খুব জঘন্য আচরণ করলো ওর সাথে। ছেলেটা এসব দেখে সিদ্ধান্ত নিল মেয়েটাকে ঢাকায় নিজের সাথে নিয়ে আসবে, পড়াশোনা করাবে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। যেহেতু সে একজন মেডিকেল ছাত্র ছিল, সেই সুবাদে তার সাথে অনেকের ভালো সম্পর্ক ছিল। ঢাকায় নিয়ে এসে সবকিছু বন্দোবস্ত করে দেয় ছেলেটি। ওর এক বান্ধবীর তত্ত্বাবধানে রাখে। এতটুকু পর্যন্ত মেয়েটি ওর সাথেই ছিল। 18 বছর বয়সের সেই মেয়েটির প্রতি তখন ছেলেটার কোনো অনুভূতি জন্মায়নি। ভেবেছিল বিয়েটা ভেঙে দিবে, কিন্তু সদ্য করা বিয়ে ভাঙা যায় না, অনেক ফর্মালিটি আছে। তাই এই কাজটা করা ছেলেটার পক্ষে সম্ভব হয়নি। তাছাড়া পড়াশোনার চাপে আর বিদেশে একটা কোর্স করতে গিয়ে ছেলেটি নিতান্তই ভুলে গেল তার বিয়ের কথা, ছোট্ট বউটির কথা। রুহি চুপচাপ হয়ে সবকিছু শুনছে। বিবরের কথায় বিবর হয়ে আছে। বৃষ্টির ঝাপটা প্রবল, কেমন মায়াময় আভাস চারদিকে। ছেলেটার মেয়েটার বিয়ের কথা তখনও কেউ জানতো না, কখনো খোঁজও নেয়নি তার বউয়ের। মেয়েদের মন বোঝার ক্ষমতা সবসময় কম তার। রুহি এবার বলে উঠল, জি। বিবর গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু ছেলেটা একটা ভুল করে ফেলেছে। কি? বিদেশে ওর ইনস্টিটিউটের একজন কলিগ ছিল, ভারতীয় বাঙালি, তবে মুসলমান। সে ছিল নিদারুণ সুন্দরী, কথাবার্তা বলতো খুব চমৎকারভাবে। সব দিক দিয়ে মেয়েটা ছিল ভালো, হাসি খুশি থাকতে পছন্দ করত। সব ছেলেরা মেয়েটার প্রতি ইন্টারেস্টেড ছিল। নাম ছিল জান্নাহ। ওর মনটা ভালো ছিল। আর ইনস্টিটিউটের অন্যান্য ছেলেদের মতো ওই ছেলেটা ছিল না। সে ভালোবাসত বই পড়তে, সবার কাজে সাহায্য করত। জান্নাহ প্রায় সবাইকে রিফিউজ করলো, কিন্তু বাংলাদেশি ডাক্তারকে নিজ থেকে প্রপোজ করেছে। সে সময় ছেলেটা ভাবলো এমন জীবনসঙ্গী মন্দ হবে না। সে রাজি ছিল ওকে বিয়ে করতে। কখনো কোনো অবৈধ সম্পর্ক ছিল না ওদের। মেয়েটার রূপ দেখে নয়, মূলত গুণ দেখে আকৃষ্ট হয়েছিল ছেলেটা। অতঃপর এক গ্রীষ্মের সকালে জান্নাহ এসে জানালো ওদের রিলেশন কন্টিনিউ করা যাবে না। কাউকে সে ঠকাচ্ছে, কিন্তু জানে না কাকে। এই বলে চলে গেল। ছেলেটি তখন মুষ্টে পড়ল, কিন্তু সময়ের সাথে সাথে ঠিকও হয়ে গেল। আসলে ওটা প্রকৃত ভালোবাসা ছিল না। প্রকৃত ভালোবাসা কখনোই ভোলা যায় না। এই পর্যায়ে এসে রুহি বলল, ছেলেটা ঠিক করেনি। কেন সে বউকে ভুলে গেল? একবারও মনে করার বা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করলো না? সে কি জানে এই 3 বছরেরও বেশি সময় মেয়েটা কত স্ট্রাগল করেছে? সব কিছু খুব সহজ মনে করে কেন ছেলেটা? হেসে খেলে তো জীবন কাটানো যায় না, জীবন তো সিনেমার চেয়েও কঠিন। বিবর বলল, হ্যাঁ, কিন্তু তুমি ভেবে বলো, ওই রকম পরিস্থিতিতে অচেনা একটা মেয়েকে বউ হিসেবে মেনে নেওয়াটা কি এতই সহজ? ছেলেটার কথা ভেবে বলবে, আমি কিছু জানি না। হ্যাঁ, ওটাই পারো। মানে নিজের মতো উল্টাপাল্টা ভেবে মানুষকে ভুল বুঝতে ঠিকই পারো। একবারও বিপরীত দিকের মানুষটাকে বুঝতে চাও না, কিন্তু তা বলে এটা নয় যে সে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখবে। তুমি যদি কোনো কিছু নেগেটিভ ভাবো, ইটস টোটালি ইউর প্রবলেম। মেয়েটির সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ঠিক করেছিল দুজন বিয়ে করবে। ওটা কি ভুল বলে মনে হয় তোমার? অবশ্যই। বুঝিয়ে বলো। কেউ যদি নিজের বিয়ে ভুলে গিয়ে অন্যকে বিয়ে করার কথা ভাবে, তাহলে সেটা ভুল নয় কি? হতে পারে বিয়েটা হঠাৎ হয়েছে, কেউ কাউকে চিনে না, কিন্তু হয়েছে তো। এটা কি তার বউকে ঠকানো হলো না? সে মানছে একটা ভুল হয়েছে, কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্যতাও কি রাখে না? সে তো বউয়ের কাছে ফিরতে চায়। রুহি কথাটা শুনে থম মেরে রইল।
বেশ কিছুক্ষণ পর শান্ত কণ্ঠে বলল, না, কারণ ওই মেয়েটা ছেড়ে চলে গিয়েছে বলেই ছেলেটা ফিরে এসেছে, না হলে কখনোই আসতো না, বিয়ে করে নিত। তখন তার বউয়ের কথা সে ভুলেই যেত চিরজন্মের মতো। শোনো, বিবরকে কিছু বলতে না দিয়ে রুহি বলল, তাছাড়া এখন আপনি দেখলেন যে 18 বছর বয়সে সে পিচ্ছি বউটি দেখতে খুব সুন্দরী, এটাও ফেরার কারণ হতে পারে। নিশ্চয়তা কি যে সে আবার অন্য নারীতে আকৃষ্ট হবে না? বিবর ধমক দিয়ে বলল, আমি যদি সেরকমই হতাম তাহলে তোমাকে সাহায্য করতাম না। স্বামীর অধিকার সেদিনই খাটাতে পারতাম, বিদেশে গিয়ে মেয়েদের সঙ্গে বেলাল্লাপনা করে বেড়াতাম, নিজের গার্লফ্রেন্ডের কথাও স্বীকার করতাম না। এরকম হাজার চান্স রেখো আমি কোনো খারাপ কাজ কিছু করিনি। জান্নাহের রূপ দেখে নয়, ওর গুণ দেখেছি আমি। আর আজ যখন এতগুলো দিন পরে তোমাকে কাছ থেকে দেখছি, বোঝার চেষ্টা করছি, আমার মনে হচ্ছে তোমাকে আমার দরকার। কাউকে যখন তোমার হাত ধরতে দেখি তখন প্রচণ্ড খারাপ লাগে। এরপরে তুমি আমাকে বুঝবে না রক্তজবা? রুই চুপ করে রইল। বিবর ব্যতিব্যস্ত হয়ে বলল, কিভাবে বোঝালে তুমি বুঝবে? আমি কিছু বুঝতে চাই না। আমি কখনো কারো রূপে আকৃষ্ট ছিলাম না। তোমাকে দেখার পর থেকে এক অদ্ভুত অনুভূতির দেখা পেয়েছি, যেটা জান্নাহের বেলায় পাইনি। তবুও তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আর কিছু বলবো না। কি? তুমি তো আমাকে বিশ্বাস করছো না। আমি যদি ক্যারেক্টারলেস হতাম তাহলে এই খালি বাড়িতে এতক্ষণে তোমার কি হাল হতো ভাবতে পারছো? হতেও তো পারে। নিজেকে ভালো প্রমাণ করতে চাইছেন? বিবর হেসে ফেলল, বলল, অ্যাজ ইউ উইশ বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে চলে গেল। বসার ঘরে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রুহি ওকে এতটা অবিশ্বাস করে ভাবতেই বেঁচে থাকাটা বৃথা মনে হলো। ভোরের মিষ্টি বাতাস বইছে। ঘুম ভেঙে গেল রুহির। শেষ রাতের দিকে চোখটা লেগে গিয়েছিল। সারা রাত কান্না করেই কাটিয়েছে। বিবর ওর কাছে ফিরতে চায়, কিন্তু ও তাতে না করে দিয়েছে। কোনো মতে বিবরের সাথে অন্য মেয়ের সম্পর্ক মানতে পারছে না। বিবরের ঘরেই শুয়ে আছে। চারপাশে একবার চোখ বোলায়। এই ঘরটা হতে পারত ওর, কিন্তু নিজ হাতে নষ্ট করে দিয়েছে। ভালোবাসার মানুষকে কি কারো সঙ্গে ভাগ করা যায়? যায় না। রুহি আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। কোমরের ব্যথাটা এখন একটু কমেছে। চোখগুলো ফোলা ফোলা, গাল লাল। কোনো মতে ফ্রেশ হয়ে নিজের ব্যাগটা খুঁজতে থাকে। বিবরের ঘরে পায় না। ড্রয়িং রুমের কথা মনে পড়তেই সেদিকে ছুট লাগায়। ডেস্কের ওপর একটা ফুলদানির পেছনে ছিল ব্যাগটা। দেখতে পেয়ে সেটা হাতে নিয়ে নেয় রুহি। পেছন ফিরে দেখে বিবর কাত হয়ে সোফায় শুয়ে ঘুমোচ্ছে। লোকটাকে দেখতে খুব মিষ্টি লাগছে। ভোরের বাতাস তার কপাল ছুঁয়ে যাচ্ছে। রুহি সেদিকে তাকিয়ে ভাবে, বিবরকে যদি একবার ক্ষমা করতে পারত তাহলে ওদের একটা সংসার হতো। পর মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ফেলে রুহি ভাবল, ও আসলে যতটা সহজ ভাবছে ততটা সহজ নয় জীবন। বিবরকে ঘুমন্ত অবস্থায় রেখে রুহি বেরিয়ে আসে। দারোয়ানের কাছে বলে আসছে যে সে চলে যাচ্ছে। কথাটা বিবরকে যেন বলে দেয়। দারোয়ান ইতস্তত করে বলল, আপনি কে মা? কোনোদিন তো দেখি নেই। রুহি বলল, আপনি করে বলবেন না চাচা, তুমি করেই বলেন। আমি আপনার মেয়ের মতো। ঠিক আছে মা, তুমি কি বিবরের কিছু লাগো? রুহি হেসে বলল, না চাচা। তাহলে? একটা কাজে এসেছিলাম। দারোয়ান অবিশ্বাস ভরা দৃষ্টিতে তাকায়। কোনো কাজেই যদি মেয়েটা এসে থাকে তাহলে একা বাড়িতে দুজনে কি করেছে? রাতের বেলা থেকেছেও। কিন্তু বিবর তো ওরকম খারাপ ছেলে নয় যে মেয়ে নিয়ে একা বাড়িতে ফুর্তি করবে। তাহলে এর মানে কি? কথাটা এখন সে কাকে জিজ্ঞেস করবে? মেয়েটা তো বলল কাজে এসেছে। এত সুন্দরী একটা মেয়ে কোনো কাজে আসবে বিবরের কাছে? রুহিকে আর কিছু জিজ্ঞেস করলেন না দারোয়ান সামাদ। রুহি বিদায় নিয়ে চলে গেল। মনে মনে একবার ভাবে, এই কথাটা বিবরের বাবা মাকে জানানো উচিত হবে কিনা। যদিও বিবরের ওপর পূর্ণ বিশ্বাস আছে, তাও বলা যায় না। আজকালকার ছেলে মেয়েদের ওপর বিশ্বাস করা কঠিন। সকাল 7টায় ইবাদের বাসায় এসে পৌঁছায় রুহি। ডাইনিংয়ে বসে সবাই নাস্তা করছে। নাদিরা নাসিমা খাবার বেড়ে দিচ্ছেন। মেহমান নতুন বর বউ বসে খাচ্ছে। মাঝে মধ্যে হাসাহাসিও হচ্ছে। ইবাদের ড্রয়িং রুম পেরিয়ে বাসার ভেতরে ঢুকতে হয়। সাত সকালে এভাবে বাসায় ঢুকতে হচ্ছে ভেবে রুহির কেমন আনিজি লাগছে। হঠাৎ করে ইবা রুহিকে দেখতে পেয়ে অবাক হয়ে বলল, কোথায় গিয়েছিলি তুই? আর এত সকালেই বা কোথা থেকে এলি? সবাই রুহির দিকে তাকিয়ে আছে। রুহি বলার মতো কোনো উত্তর খুঁজে পায় না। ইতস্তত করে বলল, পরে বলবো আপু। এখন বলতে সমস্যা কি? সমস্যা নেই আপু, তোমরা খাচ্ছ তো? আর তুই কাল আমার রিসিপশনে থাকিসনি, হঠাৎ করে উধাও, এটা আমি আশা করিনি। দুঃখিত আপু, আসলে এমন একটা সিচুয়েশনে তোমাকে কিছু জানাতে পারিনি। ইভা বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে বস।
খাবো না এখন, নাদিরা কড়া গলায় বলল। বেশি কথা বলবি না, চুপচাপ খেতে আয়। রাতুল হেসে বলল, প্লিজ বোন, খেতে বসো, নইলে তোমার বোন খাওয়া ছেড়ে চলে যাবে। সে তোমার ওপর খুব রেগে আছে। সবার জোরাজোরি আর অনুরোধে বাধ্য হয়ে খেতে বসতে হলো রুহির, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না, দম বন্ধ লাগছে। শুধু কাল রাতের কথাগুলোই ঘুরে ফিরে মনে হচ্ছে। রুহির মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে 8:30 বেজে গেল। নাদিরাকে প্লেট গ্লাস ধুতে সাহায্য করলো রুহি। কাল রাতে কোথায় ছিল এই নিয়ে কোনো কথা তুলল না নাদিরা। সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে রুহি ঘরে এসে বসলো। বালিশে মাথা লাগাতেই চোখ দুটো বুজে আসতে চাইল। হঠাৎ বিবরের মা আসলো ওর ঘরে। চোখ বন্ধ করে শুয়ে আছে তখন রুহি। নাসিমা মিষ্টি এসে রুহির চুলগুলোতে হাত বুলিয়ে দিলেন। মেয়েটাকে তার ভীষণ পছন্দ। এতিম একটা মেয়ে কিভাবে স্ট্রাগল করেছে ভাবলেই মমতায় ভরে ওঠে মন। তাছাড়া রক্তের সম্পর্কের কিছু না হয়েও নাদিরাকে যেভাবে ভালোবাসে, মাঝে মাঝে অবাক হন তিনি। আস্তে করে ডাকলেন, রুহিমা। সাথে সাথে চোখ খুলল রুহি। নাসিমাকে শিওরের কাছে বসে থাকতে দেখে লাফ দিয়ে উঠে বসলো বিছানায়। তারপর বলল, জি আন্টি। উঠলে কেন? শুয়ে থাকো, আমি হাত বুলিয়ে দিই তোমার মাথায়। না না থাক। তারপর একটু চুপ করে আবারও বলল, কিছু বলবেন আন্টি? কি? আপনার মাথা টিপে দিব? চা খাবেন নাকি অন্য কিছু দেব বলুন? নাসিমা হেসে বলল, তুমি ভীষণ মিষ্টি একটা মেয়ে, ওসব লাগবে না। রুহি অবাক হয়ে বলল, তাহলে কি? আসলে কাল রাতে হঠাৎ বিবর ফোন দিয়ে বলল তোমাকে নিয়ে কোথাও যাচ্ছে, কিন্তু কোথায় আর কেন যাচ্ছে সেটা বলেনি। আমি অনেক জোর করেছি, সে বলেনি। আসলে আমার ছেলে এরকম আমি জানি। নিজ থেকে না বললে মেরে ধরেও কিছু বলানো যায় না। আর তাছাড়া এই কদিনে আমি দেখিনি তোমার সাথে ওর বন্ধুত্ব আছে। তাই কাল যখন বলল তোমাকে নিয়ে বেরোচ্ছে, তখন আমি একটু অবাকই হলাম। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। রুই ভয় পেয়ে গেল। কাল রাতের ঘটনা নিয়ে কি বলতে চান উনি? কাপা গলায় বলল, কি? নাসিমা সহজ গলায় বললেন, কাল রাতে নাকি তুমি আমাদের বাসায় ছিলে। রুই হৃৎপিণ্ড কাঁপছে। এই কথা উনি কিভাবে জানলো? এটা নিশ্চয়ই বিভোরের কাজ। ওকে রিফিউজ করা এখন মায়ের কাছে বোধহয় সব বলে দিয়েছে। রুই কোনো মতে বলল, কে বলেছে আন্টি? নাসিমা অপরাধী স্বরে বলল, বাসার দারোয়ান একটু আগেই ফোন করে জানালো। আমি খুব অবাক হয়েছি। খালি বাসায় তোমাকে কেন নিয়ে গেল বিভোর? ও কি তোমার সাথে খারাপ কিছু করেছে মা? রুই তড়িগড়ি করে বলল, না আন্টি, বলেই শান্ত হলো। ও ভেবেছিল বিভোরের এই কাজ। ওই দারোয়ান তো বাতাসের আগে খবর পৌঁছে দেয়। বাবারে, আরেকটু হলে রুহির হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। বিভোরের মা বলল, তোমার সাথে যদি আমার ছেলে খারাপ কিছু করে থাকে তাহলে নির্দ্বিধায় বলে ফেলো মা। আমি এমন মেয়ে নই যে নিজের পুত্র কোনো দোষ করলে তাকে সাপোর্ট করব। তুমি হয়তো আমাকে বলতে ভয় পাচ্ছ। না আন্টি, আমরা সত্যি একটা কাজে গিয়েছিলাম। নাসিমা ব্রুকুসকে বলল, সত্যি? তুমি কিছু লুকাচ্ছ না তো? না। কি কাজ ছিল? রুই ঢোক গিলল। সত্যি কথাটা বলা যাবে না, কিন্তু এখন নাসিমাকে কি বলবে? অনেক ভেবেচিন্তে বলল, আসলে ইবা আপু আর রাতুল ভাইকে সারপ্রাইজ দিতে একটা প্ল্যান করেছিলাম। দুজনে মিলে সে কাজে গিয়েছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমরা আটকে পড়ি। তারপর উনি বললেন যে আপনাদের বাসা নাকি ওখান থেকে কাছাকাছি, তাই বাধ্য হয়ে যেতে হলো। রাতটা ওখানে কাটাতে হলো। এই যা ভোর হতেই চলে এসেছি আমি। উনি বাসায় আছেন এখন। অন্য কিছু ভাববেন না প্লিজ আন্টি। আমাকে দেখে কি আপনার ওরকম মেয়ে মনে হয়? নাসিমা আটকে রাখা নিঃশ্বাসটা ফেলে বললেন, না মা, আসলে আমি সত্যিটা জানতে চাইছিলাম। আর তুমি যে আমাদের বাসায় ছিলে সেটা কিন্তু কেউ জানে না। এইভাবে ভেবেছে তুমি বুঝি ফ্রেন্ডের বাসায় গিয়েছো। ও শ্বশুর বাড়ির কাছেই নাকি? তোমার কোন ফ্রেন্ডের বাসা? জি। এখন তাহলে সত্যিটা বলে দাও। থাক আন্টি, কেউ জিজ্ঞেস করলেই বলবো, নয়তো সবাই ভুল বুঝবে। নাসিমার সাথে আরও কিছুক্ষণ কথা হলো রুহির। তারপর নাসিমা চলে গেল। নাসিমাকে রুহির খুব পছন্দ হয়েছে। মায়েদের তো এমন কোমল আর কঠিন হওয়াই উচিত। ছেলের পক্ষ একবারও নিতে চায়নি। বারবার জিজ্ঞেস করেছেন ছেলে ওর সাথে খারাপ ব্যবহার করেছে কিনা, কিন্তু বাধ্য হয়ে রুহি সত্যিটা বলতে পারল না। এই মহিলাটি যে রুহির শাশুড়ি। ভাগ্যের নির্মম পরিহাস। কেউই কিছু জানে না। বেলা করে ঘুম ভাঙল বিভোরের। নিজেকে সোফায় আবিষ্কার করতে ওর মনে পড়ে রুহি আছে ভেতরের ঘরে। তৎক্ষণাৎ উঠে ঘরে গিয়ে দেখে রুহি নেই। কোথায় গেল? ওয়াশরুম, রান্নাঘর, বারান্দা খুঁজে দেখলো, কোথাও নেই রক্তজবা। সারা বাসায় ওর কোনো অস্তিত্বই নেই। মেইন দরজা খোলা দেখে বিভোর অবাক হলো। চলে গেল নাকি মেয়েটা? দারোয়ানকে জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিল।
জানতে পারলো ভোরেই রুহি চলে গিয়েছে। বিভোর ঘরে এসে কিছুক্ষণ থম মেরে বসে রইল। বিভোরকে না হয় মেনেই নিল না, তাই বলে একবার বলে যাওয়াটা কি উচিত ছিল না? ও কি এতটাই খারাপ, এতটা অপছন্দ করে রুহি ওকে? বুকের ভেতর চিনচিনে ব্যথা হচ্ছে। বিভোর ঠিক করলো আর ইবাদের বাসায় যাবে না, মা বাবাকে ফোন করে আসতে বলে দিবে। রুহির যখন ওকে ভালোই লাগে না, তাহলে কেন যাবে ওর সামনে? একটা দৈবাত বাতাস যেন হাহাকার করে উঠল। বিভোরের মা বাবা বাড়ি ফিরে এসেছে। এই ঘটনার পর অনেকগুলো দিন কেটে যায়। রুহি নাদিরাকে নিয়ে ইবাদের বাসায় থাকে। সবার জীবন স্বাভাবিকভাবেই চলছে। পুরোদমে লেখাপড়া চলছে রুহির। সামনেই একটা চাকরির ইন্টারভিউ আছে ওর। নিজের পায়ে দাঁড়াতে পারলে একটু স্বস্তি পাবেও। নিজেকে বোঝা ভাবতে হবে না। ইভা নিজের সংসার নিয়ে ব্যস্ত। ইশতিয়াককে উচিত শিক্ষা দিয়েছে ইভা। ভার্সিটিতে লিখিত অভিযোগ জানানো হয় যে এই ভার্সিটির জুনিয়র স্টুডেন্ট রুহির সাথেও জঘন্য আচরণ করতে চেয়েছিল, শ্লীলতাহানি করেছে, রেপের চেষ্টাও করেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে খোঁজখবর নিয়ে ইশতিয়াককে ভার্সিটি থেকে বের করে দেয়। রিভেঞ্জ অব নেচার। অনেকগুলো মাস কেটে যায়। রুহি বিভোর দুজনের সামনাসামনি আর দেখাই হয়নি। বলতে গেলে বিভোর ইচ্ছে করেই রুহির সামনে যায়নি। তবুও যখন হঠাৎ হঠাৎ সেই রাতের কথা মনে হয়, বিভোর ভাবে একটাবার যদি রুহি ওকে বুঝতো, ক্ষমা করত, তাহলে জীবনটাই অন্যরকম হয়ে যেত। রুহির মনে হয় ও যা করেছে ঠিক করেছে। ও তো কোনো পুতুল নয়। বিভোর একটাবারও জানতে চায়নি নতুন এক অজানা শহরে তিনটা বছরও কিভাবে কাটিয়েছে। একা আছে, ভালো আছে, বিভোরও থাকুক, নিজের জীবন গুছিয়ে নিক। রুহির আর কষ্ট হয় না আগের মতো। হয়তো কষ্টগুলো গভীর অভিমানের তলায় চাপা পড়েছে। সুযোগ পেলে বেরিয়ে আসবে। তবুও নিজেকে সামলে নিয়েছে রুহি। চাকরি পেয়ে গিয়েছে, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। নেই কোনো পিছুটান আর ভাবনা। ভালো আছে সে। এক শহরে বসবাস করেও দীর্ঘ 2 বছর বিভোর নামক ব্যক্তিটির সাথে ওর দেখা হয়নি। ওদের বিয়ের বয়স তখন 5.5। হঠাৎ এক বৃষ্টি ভেজা সন্ধ্যেতে রুহি অফিস থেকে ফিরছিল। একটা গাড়ি এসে থামে ওর ঠিক সামনে। দরজা খুলে বেরিয়ে আসে একটা লম্বা মতো ছেলে। রক্তবর্ণ চোখ নিয়ে রুহির দিকে তাকিয়ে আছে। লম্বা লম্বা পা ফেলে লোকটা এগিয়ে আসে। রুহি ভয় পেয়ে যায়। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসা লোকটা আর কেউ নয়, বিভোর ছিল। ওর এমন রুগ্ন মূর্তি দেখে রুহি কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়েছিল। বিভোর ওর একদম কাছে এসে দাঁড়ালো। রাস্তাঘাট তখন খালি থাকলেও রুহির কেমন অস্বস্তি লাগছিল। সে সরে দাঁড়ালো। বিভোরের কণ্ঠ আকাশ কালো করা মেঘের গর্জন যেন। চিৎকার করে বলল, সরে দাঁড়াচ্ছ কেন? রুহি গলা নামিয়ে বলল, চিৎকার করছেন কেন অভদ্রের মতো? বিভোর গা জ্বালানো একটা হাসি দিয়ে বলল, আমি অভদ্র? হ্যাঁ, ঠিক বলেছ। রুহি অবাক হয়ে বলল, মানে? এতদিন অনেক ছাড় দিয়েছি বলে বেশি সাহস হয়ে গিয়েছে তোমার? বাজে কথা বলবেন না। কেন বলবো না? আর এটা বাজে কথা কিভাবে হলো? আপনার সাথে কথা বলতে আমি ইচ্ছুক নই বলেই হাঁটা ধরলো ফুটপাত ধরে। আশ্চর্য, আজ একটা রিক্সাও নেই। রুহির বিরক্ত লাগছে। আমার মনটাও খসখস করছে। বিভোরের সাথে এতদিন পরে দেখা, আর সে কিনা রাস্তায় উল্টাপাল্টা বকবক শুরু করেছে। হঠাৎই পেছন থেকে ওর হাত টেনে ধরলো বিভোর। এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রুহির দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নেওয়ার ফুরসত পাচ্ছে না। বিভোরের গায়ের কড়া পারফিউমের গন্ধে মাথা ভোবো করছে। এতটা অসভ্য ব্যবহার কেন করছে ডাক্তারবাবু? রোগীদের চিকিৎসা করাতে করাতে এখন নিজে পাগল হয়ে গেল নাকি? কিন্তু এমন করছে কেন বিভোর? রুহি নিজেকে যতই বিভোরের কাছ থেকে সরানোর চেষ্টা করছে, ও ততই রুহিকে শক্ত করে ধরছে। এক পর্যায়ে রেগে বিভোরের গালে থাপ্পড় বসিয়ে দিল রুহি। তারপর নিজে অবাক হয়ে গেল। বিভোর স্তব্ধ হয়ে গিয়েছে, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওর ছায়াগুলো পিচ ঢালা পথে প্রতিফলিত হচ্ছে। কেমন অদ্ভুত দেখাচ্ছে সবকিছু। বন্য বাতাসে কয়েকটা গাছের পাতা উড়ে এসে পড়ল রুহির ওড়নায়। ও সেগুলো ঝাড়ছে। ঠিক তখনই বিভোর প্রচণ্ড জোরে গাড়ির জানালা একটা ঘুষি দিতে গ্লাস কয়েক টুকরো হয়ে ভেঙে পড়ে। কিছুটা কাঁচ বিভোরের হাতেও ঢুকে যায়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। রুহি দিক বিদিক কোনো কিছু চিন্তা না করে দৌড়ে গিয়ে বিভোরের হাতটা টেনে নিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বলল, এটা আপনি কি করলেন? বিভোর বলল, যা ইচ্ছা তাই করেছি, হাত ছাড়ো। কতটা রক্ত বেরোচ্ছে? বিভোর হেসে বলল, বাইরের রক্তটাই শুধু চোখে পড়লো তোমার রক্তজবা? মানে আমার বুকের ভেতরে যে রক্তকরণ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ না তুমি? আমি কিছু বুঝতে পারছি না। পারবে কিভাবে? তুমি চিরকালে অবুঝ ছিলে। বয়স এখনো 18ই রয়ে গেল।
রুহি ওর হাতটা ছাড়ছে না দেখে রেগে ঝটকা দিয়ে নিজের হাত সরিয়ে নেয় বিভোর। রুহি বলল, হাতে তো ইনফেকশন হয়ে যাবে। বিভোর গম্ভীর গলায় বলল, ডাক্তার তুমি নাও, সো চুপ থাকো। রুহি হতাশ হয়ে বলল, এরকম করছেন কেন? কি হয়েছে আপনার? ডাক্তারি করতে করতে কি নিজে পেশেন্ট হয়ে গিয়েছেন? অদ্ভুত। বিভোর রুহির দিকে তাকালো, বলল, হ্যাঁ আমি পেশেন্ট হয়ে গিয়েছি। মানুষের ভালো করতে গিয়ে সাহায্য করতে করতে আমি আজ ক্লান্ত, অথচ কেউ একটাবারের জন্য আমাকে বুঝতে চাইল না, জানতে চাইল না আমার কষ্ট হয় কিনা। আফসোস, আমি কাদের জন্য কি করলাম, কেন করলাম? রুহি বিভোরের কথার আগামাথা কিছু বুঝতে পারল না। রক্তে মাখা বিভোরের হাতের দিকে নজর যেতে শিউরে উঠল। ব্যতিব্যস্ত হয়ে বলল, প্লিজ আপনি হাতটাকে কিছু করুন। বিভোর সরাসরি উত্তর দিল, টলমল চোখে বলল, তুমি আমার কিছু কথা শুনবে? আমি আর পারছি না এসব ঘটনা নিজের মনের ভেতর রাখতে। মনে হচ্ছে আমার বুক ফেটে যাবে, আমি অতি শীঘ্রই মারা যাব। প্লিজ রক্তজবা, আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। রুহি আঁতকে উঠল। এরকম করছে কেন ডাক্তারবাবু? আবার কেন সামনে আসলো ওর? এতদিন ভালোই ছিল, কত কষ্ট করে ভোলার চেষ্টা করছিল, কিন্তু চাইলেই তো আর ভোলা যায় না। কিন্তু সামলে নিয়েছিল নিজেকে। এখন বিভোরকে যতই দেখছে ততই দুর্বল হয়ে পড়ছে। কি বলবে বিভোর ওকে? এই শহরে বিভোরদের অন্য একটা বাড়িতে নিয়ে এলো রুহিকে। দোতলা চিমচাম বাড়ি, কিন্তু খুব সুন্দর। বিভোরের হাতটা একটা রুমাল দিয়ে বেঁধে দিল রুহি। এক প্রকার জোরাজোরি করে ও এ অসাধ্য সাধন করেছে। খালি বাড়িতে কেমন ভয় ভয় লাগছিল রুহির। ক্লান্ত শরীরটা নিয়ে ডিভানের দিকে এগিয়ে যায়। রুহি দুরু দুরু বুকে সেখানে বসে। তারপর আনমনে বিভোরকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা যদি আপনাকে বিয়ে করতে রাজি থাকতো তাহলে তো আপনি ফিরতেন না, তাই না? বিভোর অসহায় চোখে তাকালো, বলল, ভাগ্যে থাকলে হয়তো তাই হতো, কিন্তু জীবন আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে। তাহলে কেন ওসব টেনে আনছো আর বর্তমান নষ্ট করছো? তুমি যথেষ্ট বড় ম্যাচিউরড হয়েছ, কেন বুঝতে চাচ্ছ না? রুহি বিরক্ত হয়ে বলল, আমি আর কিছু শুনতে বা বুঝতে চাচ্ছি না, আমাকে এখন যেতে দিন। রুহি রিগো আর ইগনোর দেখে বিভোর অবাক হচ্ছে শুধু। মেয়েটা ওকে পাগল করে দিচ্ছে। এই কথা শোনার পরে বিভোর রেগে চিৎকার করে বলল, আচ্ছা তুমিই বলো, একা যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিলে তখন যদি আমি তোমাকে সাহায্য না করতাম তাহলে আজ তুমি কোথায় থাকতে? কি হাল হতো তোমার? ট্রেনের ওই ছেলেগুলো কি ছেড়ে দিত তোমাকে? আর আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলেই বা কি হতো? একবার ভেবে দেখেছো তুমি? বলো। রুহির মুখটা কালো মেঘে ছেয়ে গেল। একটা কথাও মিথ্যে নয়। ওইটুকু বয়সে বিভোর না থাকলে আজকের রুহি হতে পারতো না। বিভোর গোলাটে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কথাগুলো বলা হয়নি, কিন্তু আজ বলতে বাধ্য হয়েছে। রুহি কিভাবে নিজেকে, ওর সাথে বিভোর অন্যায় করেছে, আর বিভোরই যদি ওকে সেদিন না বাঁচাতো তাহলে কি হতো রক্তজবার? একবার ভেবে দেখলো না কেন রুহি? আসলেই প্রয়োজন পড়লে মানুষকে দরকার হয়, তারপর সবাই সবকিছু ভুলে যায়। বিভোর এলোমেলো কণ্ঠে আবারও বলল, তোমার ভাইয়ের কাছেও যদি রেখে আসতাম তাহলে ওরা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিত। আমি যদি শহরে নিজের সাথে না নিয়ে আসতাম তাহলে তোমার অস্তিত্ব থাকতো রক্তজবা। তাহলে কেন তুমি আমার একটা ভুল ধরে আমাকে কষ্ট দিচ্ছ? তবে কি ভেবে নিব তুমি আমার থেকে সুযোগ নিয়েছ? এখন দরকার ফুরিয়ে যাওয়ায় আমাকে আর চিনোই না। আই নো আই হ্যাভ ডান রং, বাট ইউ আর অলসো অ্যান অপরচুনিস্ট, এ সেলফিশ গার্ল, তাই নয় কি? বলেই বিভোর ডিভানে একটা লাথি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কড়া কয়েকটা নির্মম সত্য শোনার পর রুহি মাথা নিচু করে কাঁদছে। ঠিকই তো বলেছে বিভোর, মানবিকতা বলে তো কিছু একটা আছে, যেটা বলে, রুহানি তুমিও তো বিভোরের সাথে অন্যায় করেছ। নিজের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তাই তাকে তুমি এখন দূরে সরিয়ে দিচ্ছ। আসলেই তুমি একটা সেলফিশ। আধ ঘন্টা পর বিভোর ঘরে আসে। মনে হচ্ছে আরও ড্রিঙ্ক করে এসেছে। রুহি গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবেন? আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? বিভোর গম্ভীর গলায় বলল, নাদিরা আন্টি তোমার বিয়ে ঠিক করছে। রুহি অবাক হয়ে বলল, তাই নাকি? রুহি শুধু বলল, ভালোই। এটুকু কথা বলতে দেরি, বিভোরের রাখতে দেরি হয়নি। চিৎকার করে বলল, তোর খুব আনন্দ হচ্ছে তাই না? রুহি বাক্যহারা হয়ে গেল। এসব কি? হুট করে তুই তোকারি কেন করছে বিভোর? বলল, কি বলছেন আপনি? ঠিক বলছি, তোর মনে এখন খুব ফুর্তি হচ্ছে তাই না? রুহি হতভম্ব হয়ে বলল, ফুর্তি হবে কেন? কেননা তুই আমার ওপর রিভেঞ্জ নিতে পারবি। কিসের রিভেঞ্জ? আপনার সাথে আমার কিসের শত্রুতা সেটা তুই জানিস, নইলে আমার থেকে কেন দূরে সরে গেলে?
বিভোর কিছুতেই নিজেকে আর রাগকে কন্ট্রোল করতে পারছে না। কথাগুলো বলার সময় ওর গলা কাঁপছিল, চোখ উল্টে আসছিল। রুহি ভয় পেয়ে গেল, বলল, কি হয়েছে আপনার? রুহির থেকে দূরে সরে গেল বিভোর। তারপর অগ্নিমূর্তি হয়ে চিৎকার করে বলল, আমার থেকে দূরে থাকো, আমি তো খারাপ আর ক্যারেক্টারলেস। আমি তো মেয়েদের সাথে ফ্লার্ট করি, তাদের সাথে আমার বাজে সম্পর্ক। আমার এই ভুলের তো ক্ষমা নেই। আমি পাপী, আমি নিজের বউকে ভুলে গেছি। আমি তাকে একা ফেলে বিদেশে গিয়ে গার্লফ্রেন্ড জুটিয়েছি। এখন এই শাস্তি আমার সারা জীবন পেতে হবে। আমার বউ, হ্যাঁ, সে আমাকে ভালোবাসে না, তার কাছে আমি অপরাধী। আমি নাকি তার সৌন্দর্য দেখে প্রেমে পড়েছি। কোনোদিন সে আমার হাতটা ছুঁয়েও দেখলো না। একজন ডাক্তার আমি, কত শত মেয়ে ঘুরে বেড়ায় চারপাশে। ইচ্ছে করলে আমি যে কারোর সাথে সম্পর্ক রাখতে পারি, কিন্তু বিদেশে আমি যে ভুলটা করেছি সেটা আমাকে নরকে ঠেলে দিয়েছে। ফাঁসির আসামির শেষ ইচ্ছেটাও জানতে চায় মানুষ, সেখানে আমি এর চেয়েও বড় অপরাধী। এর তো কোনো ক্ষমাই নেই। তাহলে কেন আমি বাঁচব যেখানে আমাকে কেউ বোঝেই না? আমি আর বাঁচবই না। বিভোরের এলোমেলো কথার ভঙ্গি দেখে রুহি অবাক হলো। হঠাৎ করে প্রশ্ন করলো, আপনি কি আবার ড্রিঙ্কস করেছেন ডাক্তার সাহেব? বিভোর বাচ্চাদের মতো হেসে বলল, ড্রিঙ্কস তো ভালোরা করে, আমি তো পচা। নো, আমি খারাপ না, সবাই আমাকে খারাপ ভাবে, আর খারাপদের কষ্ট শোনার জন্য কেউ তো নেই। ড্রিঙ্কস করেছি, বেশ করেছি। রুহির মাথা ঘুরাতে লাগলো। ড্রিঙ্কসের প্রভাব আস্তে আস্তে বাড়ছে বোধহয়, কারণ বিভোর ইতিমধ্যে অনেক উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। রুহির কোলে নিজের মাথা এলিয়ে দিয়ে ও রৌনা টেনে নিয়ে নিজের মুখের উপর দিল। রুহি বলল, এরকম কেন করছেন? বিভোর গম্ভীর গলায় বলল, আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে আর কারোর হতে দেব না। রুহির হাত পা ঠান্ডা হয়ে এলো, মনে হচ্ছে আকাশে মেঘ ভাসছে এলো এসে। ঘরের ভেতরে বাইরে থেকে আসা ফুরফুরে হাওয়া বইতে লাগলো। রুহির সাথে এবার প্রকৃতিও বিশ্বাস করতে বাধ্য হলো যে বিভোর তাকে ভালোবাসে। আহা, বাতাসে কেমন সুখ সুগন্ধ। রুহি জানে বিভোর এখন নিজের জ্ঞানে নেই। এ অবস্থায় মানুষ বেশিরভাগ সময় সত্য কথা বলে। রুহি মজা করে জিজ্ঞেস করলো, আমাকে ডিভোর্স দেবেন না? বিভোরের মাথা রুহির কোলে ও রুহির কোমর জড়িয়ে ধরে বলল, প্রশ্নই ওঠে না। তুমি যদি চাও তা আলাদা থাকতে, তাহলে থাকো, আমি কখনোই ছাড়তে পারবো না তোমাকে। আপনি ড্রিঙ্কস করেছেন কেন? আর এতদিন পরই বা আমার সামনে এলেন কেন? তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? রুহি মিটি হেসে বলল, ভালো লাগছে তাই? আমি মরে গেলে বুঝি খুশি হবে? একদম না, আমাকে ছাড়ুন, বাসায় যেতে হবে। আজ বাসায় যাওয়া যাবে না। কেন? তোমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, আর আমি চাই না কেউ তোমাকে দেখুক, পছন্দ করুক। দূরে গেলে এটাই সত্যি যে তুমি আমারই। রুহি বুঝলো বিভোর কেন এতটা রেগে আছে, কিন্তু পাত্রপক্ষ দেখতে আসার ব্যাপারটা নাদিরা ওকে কেন বলল না। রুহির মন খারাপ হয়ে গেল। বিভোরকে ছাড়া আর কারোকে কখনো স্বামী হিসেবে মানতে পারবে না। এই সময়টাকে এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করছে। এবার অন্তত ক্ষমা করে দেওয়া যায় লোকটাকে। অনেক তো হলো, 5.5 বছর তো কম নয়। রুহি নিজের স্বপ্ন পূরণ করেছে, দেখিয়ে দিয়েছে বিভোরকে যে নিজের পায়ে দাঁড়াতে পারে মেয়েরা। যদিও অনেকটা অভিমান থেকেই করা। বিভোরের মতো একটা ছেলের প্রতীক্ষাই তো রুহি আজীবন করেছে, যে নিজের ভুল বুঝতে পারবে, সেটা স্বীকার করতেও কুণ্ঠাবোধ করবে না। ভাবনার মাঝে বেজে উঠল রুহির ফোন। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতে স্ক্রিনে ভেসে উঠল নাদিরার নাম। রুহি রিসিভ করলো। নাদিরা ওপাশ থেকে বলল, কোথায় রে মা তুই? কেন? নাদিরা কেমন অপরাধী কণ্ঠে বলল, তোকে না জানি একটা কাজ করে ফেলেছি। কি? পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে, তোকে এই কথাটা বলিনি। ওদেরকে চলে যেতে বলো। নাদিরা হতভম্ব হয়ে বলল, মানে? আমি এখন বিয়ে করব না, যখন করার ইচ্ছে হবে জানাবো তোমায়। প্লিজ তুমি ওদিকটা হ্যান্ডেল করে নাও। আর আজ আমার বাসায় ফিরতে লেট হবে, আবার নাও আসতে পারি। নাদিরা আর কিছু বললেন না। মেয়ের মত না থাকলে সেই বিয়ে কেমন করে হবে? জিজ্ঞেস করলেন, কোথায় তুই? আছি এক জায়গায়। রাত হয়ে গিয়েছে তো মা, চিন্তা করো না, আমাকে জানাস কখন ফিরবি। আচ্ছা রাখি। বিভোর সজ্ঞানে ছিল না। রুহি ওর চুলে হাত বুলাতে লাগলো। সব বেঁচে যাক, বেঁচে থাক অভিমান। অভিমান না থাকলে সে ভালোবাসা কোনো ভালোবাসাই নয়। চট করে বিভোর চোখ খুলে রুহির দিকে চাইল। মিষ্টি করে হাসলো রুহি। ওকে চমকে দিয়ে বিভোর ওর মুখটা নিজের অতি কাছে টেনে নিল। রুহির ঠোঁটজোড়া দখল করে নিল বিভোর। অবাক রুহি তখন নিজেকে ছাড়ানোর চেষ্টায় রত। বেশ কিছুক্ষণ পর রুহি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। এটা কি ছিল?
ভালোবাসা এতটাও সুখের হয়? রুহি ঠিক করলো বিগত 3টা বছরের গল্পগুলো বলবে সে বিভোরকে, কিন্তু ও ইতিমধ্যেই ঘুমিয়ে কাঁদা। রুহি আনমনে হেসে বলল, শহর জুড়ে আরও একবার বৃষ্টি নামুক, বৃষ্টিরাজের ফুল ফুটুক সারা আকাশ জুড়ে। হে পৃথিবী, আমার একটা ভালোবাসার মানুষ আছে, সেও আমায় ভালোবাসে। রাতটা এভাবেই কেটে গেল। সকালবেলা কড়া রোদের আলো পর্দার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকছিল। রোহিত চোখে সে আলো লাগতেই দরফরিয়ে উঠে বসলো। তাকিয়ে দেখলো ওর কোলে বিভোরের মাথা হলো, পা দুটো চিৎপটাং অবস্থায় এদিক ওদিক রাখা। মনে হচ্ছে কোনো সং বুঝি সার্কাস দেখাচ্ছে। রুহি হাসি চাপাতে পারছিল না। বিভোরের মাথাটা ডিভানে রেখে অতি সাবধানে উঠে দাঁড়ালো। তারপর ঠিক করে শুয়ে দিল। মনে হচ্ছে ড্রিঙ্কসের প্রভাব এখনো কাটেনি। রুহি ওয়াশরুম খুঁজে ফ্রেশ হয়ে নিল। পেটের খিদেয় ইঁদুর দৌড়াচ্ছে। আশ্চর্য, কোনোদিন তো এত খিদে পায়নি। কিন্তু এখন খাবেটা কি? রান্নাঘর খুঁজতে খুঁজতে দেখলো করিডোরের ওপাশে ছোট্ট একটা রান্নাঘর আছে। ফ্রিজ খুলে দেখলো তাতে কয়েকটা ডিম, আলু, বেগুন, মশলাপাতি পড়ে আছে। রুহি সেগুলো নামিয়ে নিল। চায়ের পাতাও পেল একটা বক্সে। তড়িঘড়ি করে চুলাতে আগুন দিয়ে চা বসালো। অন্য একটা কড়াইয়ে ডিম ভাজলো। কিন্তু ভাত কোথায় পাবে? চাল? রান্নাঘর যেহেতু, কোথাও না কোথাও চাল তো পাওয়া যাবে ভেবে রুহি খোঁজাখুঁজি করে চালও পেয়ে গেল। তারপর মনোযোগ দিয়ে ভাত রান্না করে ডিম আর বেগুন ভাজা রেডি করে ডাইনিংয়ে নিয়ে রাখলো। বিবরকে কিভাবে চমকানো যায় ভেবে একটা বুদ্ধি আটলো। চা নাস্তা নিয়ে রুহি বিবরের রুমে ঢুকলো। ইতস্তত করে আস্তে করে ডাকলো, শুনছেন? বিবর ঘুমে মগ্ন, কপাল ঘেমে আছে। রুহি আলতো করে ওনার কোনা দিয়ে মুছে দিয়ে আবারও ডাকলো, ডাক্তারবাবু, আহা উঠুন না, আর কত ঘুমাবেন? এবার তো একটু ক্ষান্ত হন। ঘুমের মধ্যে মেয়েলি গলার বকবক শুনে বিবর চোখ খুলে তাকালো। ঘোলাটে দৃষ্টি গিয়ে আটকালো টকটকে লাল গালের অধিকারিণীর চোখে রক্ত জবা। সে ডাকছিল নাকি এতক্ষণ? বিবর ধীরে ধীরে উঠে বসলো। ক্লান্ত গলায় জিজ্ঞেস করলো, ডাকছিলে? রুহি বিরস মুখে বলল, নেশা করে যেভাবে ঘুমিয়েছেন, না ডাকলে বোধহয় আজ সারাদিন ঘুমিয়েই কাটাতেন। চুপ। আচ্ছা, চাটা খেয়ে নিন। বিবর অবাক হয়ে বলল, তুমি বানিয়েছ? হ্যাঁ, অবাক হওয়ার কি আছে? না এমনি। বিবর চায়ের কাপে চুমুক দিল। মাথা ভার হয়ে আছে, গা ম্যাজম্যাজ করছে। রুহি বলল, ফ্রেশ হয়ে নিন, আমি রান্না করেছি, একসাথে খাবো বলেই ঘর থেকে বেরিয়ে গেল। রুহির আচরণগুলো অস্বাভাবিক। রাতের বেশিরভাগ কথাই বিবরের মনে নেই। চিন্তিত মুখে চা খেয়ে বিবর ডাইনিংয়ে উকি দিয়ে দেখলো তার রক্তজবা থালা বাসন রেডি করছে। বিবর মুচকি হাসলো। তারপর চুপচাপ ফ্রেশ হতে গেল। রুহি কি ওকে আর মেনেই নিবে না? অন্য কাউকে বিয়ে করে নেবে? বিবরের ভালোবাসা বুঝবে না? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ভালোবাসা বোধহয় অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে আবিষ্কৃত একরাশ ধোঁয়াশা। খাবার টেবিলে বিবর আবারও চমকিত হলো, কারণ রুহি নিজ হাতে ওকে তুলে খাইয়ে দিচ্ছে। এত স্বাভাবিক প্রকাশভঙ্গি রুহির যে বিভোরের মনে হচ্ছে দুজনে অনেক পুরনো সংসারী, কিন্তু তা নয়। এক পর্যায়ে বিবরের হিসকি উঠে গেল। রুহি তড়িঘড়ি করে পানি এগিয়ে দিয়ে বলল, এত কি ভাবেন খাওয়ার সময়? কিছু না, মিথ্যে বলার প্রয়োজন নেই, আপনার চেহারা দেখে বোঝাই যাচ্ছে আপনি চিন্তিত। বিবর কিছু বলল না। পরবর্তী লোকমা তুলে দিল রুহি ওর মুখে। তারপর দেখতে লাগলো স্বামী নামক এই মানুষটাকে। তার অল্প বয়সের আবেগ, প্রেম, ভালোবাসা সবকিছু ঘিরে আছে এই লোকটাকে ঘিরে। ভালোবাসা কি সেটা যখন বুঝতে শিখেছিল, তখন থেকে এই মানুষটাও হৃদয়ের সমস্ত জায়গাটা দখল করে আছে। আজ পর্যন্ত কোনো নড়চড় হয়নি। রুহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিবর থতমত খেয়ে বলল, আমি কি দেখতে বেশি সুন্দর? গোট থেকে বেরিয়ে এসে রুহি ব্যস্ত ভঙ্গিতে বলল, সেটা বলার আর অপেক্ষা রাখে না। তুমিও সুন্দর, জানি, সবই ঢপবাজি আপনার। যেমন? বলবো না। বিবর গম্ভীর গলায় বলল, ওকে, এখন এই টপিক বাদ দাও, আমার মাথা ধরে যায়। আচ্ছা, খেয়ে নিন। তুমি খেয়েছ? জি। বিবর প্রশ্ন করলো, রক্তজবা, তুমি জানো তোমার বিয়ের কথাবার্তা কার সাথে চলছে? এমন প্রশ্ন শোনার জন্য রুহি প্রস্তুত ছিল না। অবাক হয়ে বলল, না তো, নীরবের সাথে। রুহির মুখটা হা হয়ে গেল। নীরব মানে? নীরব ভাই, ইবাপুদের ফ্রেন্ড। রুহি ধপ করে চেয়ারে বসে পড়ল। বলল, ওনার কি খেয়ে দিয়ে কাজ নেই? আমি তো ওনাকে বড় ভাইয়ের মতো দেখি, সে দেখে না। এটা আমি প্রথম দেখেই বুঝেছি। ছাই বুঝেছেন? বিবর গম্ভীর গলায় বলল, এখন কি করবে? রিফিউজ? বিবরের মনটা কেমন যেন নেচে উঠল। ওকে আরও এক দফা অবাক করে দিয়ে রুহি বলল, আপনি ওনাকে জানিয়ে দিন
আমি আপনার বউ, তাহলে আর সামনে এগোবে না। বউকে বাঁচাতে এই কাজটা তো করতেই পারেন, তাই না? বিবরের চোখ জোড়া যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। 2 গ্লাস পানি ঢকঢক করে খেল। রুহি আজ ওকে নির্ঘাত হার্ট অ্যাটাক করে ছাড়াবে। মেয়েটা এত রহস্য করছে কেন? কাল রাতেই বলল নিজেকে বিবরের বউ ভাবতে চায় না, লজ্জা হয়। আর আজ হুট করে নিজেকে ওর বউয়ের পরিচয় দিয়ে দিল। মেয়েটার কি কোনো মানসিক সমস্যা আছে নাকি? এত তাড়াতাড়ি একটা মানুষ পরিবর্তন হয়ে যায় নাকি? দেখো আবার কিভাবে হাসছে। আহা, মেয়েটা মনে হচ্ছে এবার ওকে সত্যি হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলবে। বিবর বুকের বাঁ পাশে হাত রেখে রুহির দিকে তাকালো। নির্লিপ্ত ভঙ্গিতে বলল, সত্যি? এটাই বলবো? অফকোর্স। রুহি অসময়ে বাসায় ফেরায় নাদিরা একটু অবাকই হলেন। রুহি মাঝে মাঝেই তার অফিস, মেয়ে কলিগ বা ফ্রেন্ডদের বাসায় রাত কাটায়। এই নিয়ে প্রশ্ন করাটা নাদিরা পছন্দ করেন না, কিন্তু বেলা 12টায় রুহি অফিসেই থাকে। আজ বাসায় চলে এসেছে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে মা, শরীর খারাপ? রুহি ক্লান্ত ভঙ্গিতে বলল, না, অফিস নেই। আছে, যাইনি। ওহ। রুহি বলল, নীরব ভাই নাকি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? নাদিরা বললেন, হ্যাঁ, কাল এসেছিল ওদের ফ্যামিলির লোকজন, তুই না করে দিলি তাই আমি আর কথা বাড়াইনি। তাও খুব করে অনুরোধ করে গিয়েছে যেন তোর সাথে একটু কথা বলি। কিসের কথা? তুই আরেকবার ভেবে দেখ। রুহি সরাসরি নাদিরাকে জানিয়ে দিল, এখানে ভাবার কিছু নেই। নীরবকেও বড় ভাইয়ের মতো দেখে। একটু ফ্রেন্ডলি কথাবার্তা বললেই যে কাউকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। নাদিরা আর কথা বাড়ালো না। রুহিকে নিজের মেয়ের চেয়ে কম কিছু ভাবে না, তাহলে কেন নিজের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিবে? যদিও নাদিরা চেয়েছিল রুহি এই বিয়েতে রাজি হোক। নীরব ছেলেটা দেখতে শুনতে ভালোই, চাকরিটাও ভালো, রুহিকে নিজে থেকে পছন্দ করেছে। তবে যা হয় সেটা ভালোর জন্যই হয়। সারাদিন এভাবেই কেটে গেল। রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় রুহির ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে রুহি ফোনটা রিসিভ করে জিজ্ঞেস করলো, কে বলছেন? আমি। কে আমি? শিট ম্যান, আমি বিভোর। রুহি ধমক শুনে বেবাচাকা খেয়ে গেল। পর মুহূর্তেই রেগে বলল, পাগল নাকি, এভাবে কেউ ধমকি দেয়? বিভোর বলল, তুমি আমাকে চিনতে পারলে না কেন? আমি তো কখনো আপনার সাথে ফোনে কথা বলিনি, তাহলে বুঝবো কিভাবে এটা আপনি? আর আপনি আমার নাম্বার কোথায় পেলেন? বিভোর ফিচেল হাসি দিয়ে বলল, এই যুগে এটা কোনো ব্যাপারই নয়। রুহি প্রশ্ন করলো, কি জন্য ফোন দিয়েছেন? কি করছো? এত রাতে এটা জানার জন্য ফোন দিয়েছেন? রাখুন তো, যত সব বিরক্তিকর। রুহি ফোন কেটে দিল। মানে কি এসবে? বিভোর চটে গেল। মেয়েটা তো আচ্ছা তেরা। রেগে মেগে বিভোর ফোন দিতেই থাকলো। বারবার ফোন বেজে ওঠায় বিরক্ত হয়ে রুহি ফোনটাই অফ করে দিল। ভালো করে কথা না বলে এসব ন্যাকামি কথাবার্তা আর ফোনে বকবক করাটা রুহির মোটেও পছন্দ নয়। তারপর শুয়ে পড়ল কাঁথামুড়ি দিয়ে। রুহি ঠিক করেছে বিভোরের সাথে এবার চুটিয়ে প্রেম করবে। ওকে তাক লাগিয়ে দেবে, তবে ফোনে কোনো প্রেমালাপ করা যাবে না। হুট করে যখন তখন বিভোরের হসপিটালে গিয়ে চমকে দেবে। বিয়ে, সেটা না হয় পরে দেখা যাবে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন, এবং গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।